where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, students. Welcome to this class. Today, this is our second class on 3 questions of Leo Tolstoy. In the last class, we have read some paragraphs of the story, and before starting today, I would discuss some important events of the last class. As I have written, look on the board, some important events of last class that we have read the last class. Number 1, the Tsar wished to know the answers of the 3 questions once occurred in his mind. This is the first point of the story. What we have read in the last class, we came across that this is the first point. What is the point? The Tsar wished to know the answers of 3 questions once occurred in his mind. অর্থাৎ এই গল্পের প্রথমেই আমরা কি পেয়েছি? যে গল্পের প্রথমেই আমরা শুরুতেই পেয়েছি যে কোনো এক জার, আমি গতদিন আলোচনা করেছি যে রাশিয়ান রুলারদের জার বলা হয়। 1917 অবধি যারা রাশিয়া রুল করেছে দে আর কল্ড জার্স। তাহলে সেই জারের মনে 3টা প্রশ্নের উদ্রেক হয়েছিল। 3টা প্রশ্নের উদ্রেক হয়েছিল এবং সেই 3টা প্রশ্ন কি সেটা আমরা ফার্স্ট প্যারাগ্রাফেই পেয়েছি, যে তিনি বলছেন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু স্টার্ট অ্যান অ্যাকশন। তিনি দ্বিতীয় বলছেন হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, আর তৃতীয় বলছেন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন টু বি টেকেন। তাহলে এই 3টা প্রশ্নের উপরে যারের মনে যেটা এসেছিল তার উত্তরগুলো তিনি জানতে চেয়েছিলেন কেন? যে তিনি জীবনের সমস্ত কাজে যাতে সাকসেসফুল হন, টু বি সাকসেসফুল, টু বিকাম সাকসেসফুল ইন এভরি অ্যাকশনস, ইন এভরি ওয়ার্ক অফ হিজ লাইফ। তারপরে আমরা কি পাই দেখো, দ্য জার মেড অ্যান অ্যানাউন্সমেন্ট অফ গ্রেট রিওয়ার্ড ফর দ্য পার্সন টিচিং হিম দ্য গ্রেট রাইট অ্যান্সার। টিচিং হিম, এটা হিজ না, এটা টিচিং হিম, টিচিং হিম দ্য রাইট অ্যান্সার। তাহলে দ্বিতীয় কি দেখলাম আমরা গল্পে, যে যার একটা ভালো পুরস্কার ঘোষণা করলেন। হি প্রোক্লেমড থ্রু আউট দ্য কিংডম। তিনি সেখানে ঘোষণা করলেন কি, যে একটা ভালো পুরস্কার দেওয়া হবে। কাকে দেওয়া হবে? সেই ব্যক্তির জন্য। টিচিং হিম দ্য রাইট অ্যান্সার, টিচিং হিম অর্থাৎ তিনি সঠিক উত্তরটা শিখতে চান, নট গিভিং হিম। টেক্সটে দেখবে ভালো করে, ফর টিচিং হিম দ্য রাইট অ্যান্সার। দ্য যার ওয়ান্টেড টু বি টট, যার শিখতে চায়, যার জানতে চায়। তাহলে যে ব্যক্তি বা ব্যক্তিরা তাকে সঠিক উত্তরটা শেখাতে পারবে, তাকে একটা গ্রেট রিওয়ার্ড তিনি দেবেন। দিস ইজ দ্য সেকেন্ড
ইম্পর্টেন্ট ইভেন্ট অফ দ্য স্টোরি। তাহলে দেখো, দ্য থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য স্টোরি কি দেখছি আমরা এখানে? দ্য লার্নেড মেন অফ দ্য রেলম। রেলম মিনস সাম্রাজ্য, অর্থাৎ কিংডম অফ দ্য জার। দ্য লার্নেড মেন অফ দ্য রেলম গেভ আনসার্স। তাহলে সেই জারের সাম্রাজ্যের যারা জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি তারা এলেন, তারা উত্তর দিলেন, গেভ আনসার্স, বাট দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট। মজাটা কি হলো, যে জ্ঞানী ব্যক্তিরা যারা এসে জারকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন, যারা জারকে বোঝানোর চেষ্টা করলেন যে ইম্পর্টেন্ট টাইম কোনটা, ইম্পর্টেন্ট পার্সন কে, ইম্পর্টেন্ট অ্যাফেয়ার কোনটা, এই উত্তরে কিন্তু তাদের মতামতটা ইউন্যানিমাস হলো না, তারা একই মত পোষণ করলেন না। তাহলে কি দাঁড়ালো? দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট। উত্তরগুলো আলাদা হয়ে গেল। কারণ তোমরা টেক্সটে দেখেছো যে এক একজন জ্ঞানীগুণী ব্যক্তি তারা এক এক রকম মতামত দিলেন। তাহলে জারের যে মনের সঠিক উত্তরের যে চাহিদাটা সেটা কিন্তু মিটল না। তার ফলে কি দাঁড়ালো? নেক্সট আমরা ইম্পর্টেন্ট ইভেন্ট দেখলাম, দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ ভেরিয়াস অ্যান্সার্স। জার কিন্তু তাদের উত্তরে সন্তুষ্ট হলেন না, কারণ দ্য জার উইশ টু নো দ্য রাইট আনসার্স অফ 3 কোশ্চেন্স। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা একই উত্তর হবে, কিন্তু দেখা গেল এক একটা প্রশ্নের বিবিধ উত্তর জার পেয়ে গেলেন। সুতরাং দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য ভেরিয়াস আনসার্স। এই বিভিন্ন উত্তরের সঙ্গে জার কিন্তু সহমত হলেন না। নাও কাম টু দ্য ফিফথ পয়েন্ট। আমরা 5 নম্বর পয়েন্টে এসে দেখছি, সেই সাম ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য লাস্ট ক্লাসে দেখছি, হি ডিসাইডেড টু মিট আ প্রুডেন্ট হারমিট। হি মিনস এখানে জার। তাহলে জার ডিসাইডেড টু মিট আ প্রুডেন্ট হারমিট। প্রুডেন্ট মানে প্রাজ্ঞ, ওয়াইজ, জ্ঞানী। তাহলে জার কি ঠিক করলেন? যখন তিনি বিভিন্ন উত্তরগুলো পেলেন বিভিন্ন লার্নেড মেনের কাছ থেকে, তখন তিনি ঠিক করলেন যে না, আমার এই উত্তরে আমি সন্তুষ্ট নই। তখন তিনি ডিসাইডেড টু মিট আ প্রুডেন্ট হারমিট ফর দ্য রাইট আনসার। তার সঠিক উত্তরটা জানার ইচ্ছে। তিনি বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন সেই বিভিন্ন উত্তরে, সেই জন্য তিনি ঠিক করলেন যে না, আর এই লার্নেড মেনের উত্তরে আমার হবে না। আর তিনি ঠিক করলেন যে তিনি একজন প্রাজ্ঞ, একজন জ্ঞানী হারমিট, অর্থাৎ সন্ন্যাসী, খ্রিস্টান সন্ন্যাসী, তার সাথে তিনি সাক্ষাৎ করবেন। তার ফলে তিনি কি করলেন দেখো, হি সেট আউট টু মিট দ্য ওয়াইজ হারমিট। তিনি রওনা হলেন, তিনি তার সাম্রাজ্য ছেড়ে বেরোলেন, তার প্যালেস ছেড়ে তিনি বেরোলেন, রাজবাড়ি ছেড়ে তিনি বেরোলেন কি করার জন্য, কি উদ্দেশ্যে? টু মিট দ্য ওয়াইজ হারমিট। তাহলে সেই হারমিট অর্থাৎ সেই সন্ন্যাসীর খোঁজে তিনি বেরোলেন। এখানে কিভাবে বেরোলেন আমরা দেখেছি, তিনি শুরু করেছিলেন তার সৈন্য নিয়ে, কিন্তু মাঝপথে তিনি তার সমস্ত কিছু, ঘোড়া থেকে নেমে গেলেন, তিনি তার সৈন্য ত্যাগ করলেন, সাধারণ পোশাক, একদম কমন পিপলের পোশাক পরিধান করলেন, করে তিনি হারমিটের উদ্দেশ্যে সেই জঙ্গলে তিনি এগিয়ে গেলেন। এইটুকু আমরা গতদিন পড়েছিলাম। আজকে আমরা পরবর্তী অংশটা শুরু করব। সো লেট আস স্টার্ট দ্য স্টোরি টুডে। টেক্সট বইটা নাও, পাশে পেন, একটা খাতা খুলে রাখো। কিছু আনকমন ওয়ার্ড আসবেই, শোনার সময় সেটা নোট ডাউন করে নেবে। আমরা তাহলে টেক্সটটা শুরু করছি। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, তাহলে আমরা যে প্যারাগ্রাফ থেকে শুরু করছি সেটা স্টার্টিংটা দেখো। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, অ্যাপ্রোচড মানে এগিয়ে যাওয়া। ওয়েন্ট অ্যালং। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, the hermit was digging the ground. What was the hermit doing then? The hermit was digging the ground. Digging মানে খোঁড়া, এখানে গ্রাউন্ড মানে আর্থ, সয়েল। অর্থাৎ যে জঙ্গলের মধ্যে যে উডে হারমিট বাস করতেন, তার বাসস্থানের সামনে হয়তো কিছু ফাঁকা জায়গা, সেখানকার মাটিকে তিনি খুঁড়ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সে মাটিটা কোথাকার? ইন ফ্রন্ট অফ, একটা প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আছে দেখো, সম্মুখে, ইন ফ্রন্ট অফ, অ্যাহেড অফ হিজ হার্ট। সিইং দ্য জার, তাহলে কাজ করতে করতে হারমিট কিন্তু জারকে দেখলেন। সিইং দ্য জার হি গ্রিটেড হিম। এখানে দেখো যে তিনি হারমিট, সন্ন্যাসী,
তিনি সমাজের সমস্ত কিছু থেকে নিজেকে দূরে করে রেখেছেন, কিন্তু তিনি কিন্তু জারকে দেখা মাত্র তাকে ওয়েলকাম জানালেন। হি গ্রিটেড হিম, হি ওয়েলকামড হিম, তাকে স্বাগত জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। আরেকটা জিনিস খেয়াল করো, স্বাগত জানালেন ঠিকই, কিন্তু তার কাজ থেকে তিনি বিরত হলেন না। হি ডিড নট স্টপ হিজ ওয়ার্ক। তিনি তার কাজ বন্ধ করলেন না। ওয়েন্ট অন ডিগিং, অর্থাৎ যে কার্টিসি তার করার ছিল, জারকে দেখার পর তিনি তাকে তার উপযুক্ত সম্মান প্রদর্শন করলেন, তাকে ওয়েলকাম জানালেন, কিন্তু নিজের কাজে তিনি লিপ্ত হয়ে গেলেন। ওয়েন্ট অন ডিগিং, খোঁড়া কাজটা চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। এখানে উই আর গেটিং আ স্মল ডেসক্রিপশন অ্যাবাউট দ্য হারমিট। হারমিটের একটা ছোট্ট বর্ণনা লেখক এখানে দিয়েছেন। এখানে ফিজিক্যাল একটা ডেসক্রিপশন পাচ্ছি যে হারমিট ওয়াজ ফ্রেল। ফ্রেল মিন্স লিন, শীর্ণ, রুগ্ন, অ্যান্ড উইক, ইনফার্ম, দুর্বল। তাহলে বোথ দ্য হারমিট ওয়াজ লিন অ্যান্ড ইনফার্ম। তাহলে দেখতে তিনি শীর্ণদেহী, রোগাটে, এবং তার সাথে তার একটা শারীরিক দুর্বলতাও আমরা দেখলাম। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড। স্টাক হিজ স্পেড, স্টাক শব্দটা খেয়াল করো। স্টাক হচ্ছে এখানে গেঁথে দেওয়া, অর্থাৎ স্টাক হিজ স্পেড। হোয়াট ইজ স্পেড? অ্যান ইনস্ট্রুমেন্ট টু ডিগ সয়েল। স্পেড হচ্ছে কোদাল, আমরা যেটাকে বলি বাংলায়, যে একটা ইমপ্লিমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট ফর ডিগিং সয়েল, মাটি খোঁড়ার জন্য যে একটা বিশেষ ধরনের যন্ত্র আমরা ব্যবহার করি, সেটাকে আমরা কোদাল বলে থাকি। তাহলে হি স্টাক হি স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, অর্থাৎ তিনি কোদালটাকে বারবার মাটির মধ্যে গেঁথে দিচ্ছিলেন। তো মাটি খুঁড়তে গেলে তাই করতে হয়, ইট ইজ এ ভেরি কমন সিন, আমরা দেখে থাকি। তাই বলছে হি স্টাক হি স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আর্থ। অল্প করে মাটি খুঁড়ে নিচ্ছিলেন। লিটল আর্থ, এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু সেই হারমিট ফ্রেল অ্যান্ড উইক, দুর্বল, তিনি সেই জন্য খুব জোরে যে কোপাতে পারছেন বা খুব বেশি করে মাটি কাটতে পারছেন তা নয়। তাই এখানে বলা হয়েছে, দেখো, টার্ন আর লিটল আর্থ। এখানে আর্থ মানে সয়েল, মাটি। অল্প অল্প করে মাটি তিনি কাটছেন। হি ব্রেথড হেভিলি, এবং এটা করতে গিয়ে তার শ্বাস প্রশ্বাসে একটা আওয়াজ হচ্ছে, একটা সজোরে শ্বাস প্রশ্বাস তিনি নিচ্ছেন। এই ব্রেথ মানে বোথ ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। তার যে শ্বাস তিনি যেটা গ্রহণ করছেন এবং নিঃশ্বাস যেটা তিনি ছাড়ছেন, এই দুটোতে একটা আওয়াজ হচ্ছে। কাদের হয়? যারা শারীরিকভাবে দুর্বল হয়, হাঁপিয়ে গেলে হয়। এখানে যেন মনে হচ্ছে যে হারমিট ঠিক একই রকমভাবে হাঁপিয়ে উঠেছেন, যেহেতু তিনি শারীরিকভাবে একটু দুর্বল। নিশ্চয়ই বোঝা গেছে অংশটা। নেক্সট প্যারাগ্রাফ। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড। জারই এগিয়ে গেল হারমিটের কাছে। হারমিট কিন্তু তার কাজ চালিয়েই যাচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, অর্থাৎ জার হারমিটের কাছে এগিয়ে গিয়ে বলল, আই হ্যাভ কাম টু ইউ, ওয়াইজ হারমিট, টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স। অর্থাৎ যে উদ্দেশ্যে জার রওনা হয়েছিল, দ্য পারপাস ফর হুইচ দ্য জার সেট আউট টু মিট দ্য হারমিট, সেটা কি? যে আই হ্যাভ কাম টু ইউ। দেখো, ডাইরেক্ট ন্যারেশনে আছে আই মিনস দ্য জার। আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট। তাহলে হারমিট যে ওয়াইজ, হারমিট যে জ্ঞানী, এটা যার আগেই জানতেন যে একমাত্র এই হারমিটই হয়তো তাকে সঠিক উত্তর দিতে পারবে। তাই জন্য তাকে অ্যাড্রেস করছেন, দেখো, ওয়াইজ হারমিট, ও হে প্রাজ্ঞ সন্ন্যাসী, টু আস্ক ইউ টু আনসার, আপনার কাছে জানতে এসেছি, টু আনসার, এই উত্তর, কিসের? 3 কোশ্চেন্স। অর্থাৎ এই 3টা প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? দিস ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন দ্যাট অ্যারোজ ইন দ্য মাইন্ড অফ দ্য জার। আমরা দেখেছি এটাই জারের প্রথম জিজ্ঞাসা ছিল। কি প্রশ্ন? তিনি প্রথম প্রশ্নটা হারমিটকে বললেন, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং? অর্থাৎ আমি কি করে শিখবো, কি করে বুঝতে পারবো? হাউ ক্যান আই নো, আমি কি করে বুঝতে পারবো দ্য রাইট, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম?
সঠিক কাজটা সঠিক সময় কিভাবে করব, এটা আমি কিভাবে বুঝতে পারব? হাউ ক্যান আই নো? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং? অর্থাৎ সময় উপযোগী কাজটা আমি কি করে নির্ধারণ করব, এটা আমার প্রথম প্রশ্ন। এটার উত্তর আপনার কাছে জানতে চাই। তারপরে দ্বিতীয় প্রশ্নে গেল, যার হু আর দ্য পিপল আই মোস্ট নিড। যারের দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন, হু আর দ্য পিপল, কোন ব্যক্তিরা, বহু বচনে আছে দেখো, হু আর দ্য পিপল আই মোস্ট নিড, আমার সবচেয়ে বেশি প্রয়োজন কাদের? অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন, এবং কার প্রতি আমার অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত? টু হুম, কার প্রতি? শুড আই দেয়ারফর, দেয়ারফর এখানে সুতরাং, শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন, পে মোর অ্যাটেনশন মানে বেশি মনোযোগ দেওয়া, টু পে মোর অ্যাটেনশন, টু পে হিড অর্থাৎ নজর করা। দেন টু দ্য রেস্ট, এখানে রেস্টটা কিন্তু বিশ্রাম, ভার্ব নয়, এখানে রেস্ট মানে হচ্ছে বাকি অংশ, দ্য রিমেইনিং পার্সনস। অর্থাৎ যার নিজে থেকেই কিছু কিছু ব্যক্তিকে আলাদা করতে চান, যারা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এবং তাদেরকে তিনি আলাদা করতে চান যারা অতটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ এই ব্যক্তিগুলোকে তিনি কি করে নির্ধারণ করবেন? অর্থাৎ হু আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সনস টু দ্য জার। দিস ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। তাহলে এই প্রশ্নটাও তিনি হারমিটের সামনে তুলে ধরলেন। তৃতীয় প্রশ্ন, and what affairs are the most important? What affairs, what actions, not a particular action, কোন কাজগুলো? What affairs are the most important and need my first attention? First attention অর্থাৎ প্রথম মনোযোগ যেখানে দিতে হবে, কোন কাজটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটা যার প্রশ্ন করলেন। তাহলে জারের মনের তিনটা প্রশ্ন তিনি সরাসরি হারমিটের কাছে এগিয়ে এসে বলে ফেললেন, যে উদ্দেশ্যে জারের সেখানে আসা। প্যারাগ্রাফটা নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট দেখো, দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার। তাহলে সেই সন্ন্যাসী, দ্য সেজ, লিসেন টু দ্য জার, জারের কথা শুনলেন, লিসেন্ড উইদাউট স্পিকিং এনিথিং, উইদাউট সেইং এনিথিং, তিনি মনোযোগ দিয়ে শুনলেন। আমরা জানি হিয়ার, লিসেন দুটোর মধ্যে পার্থক্য আছে। লিসেন মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা, উইদাউট মেকিং এনি নয়েজ, উইদাউট গিভিং এনি আনসার, কোনো উত্তর না দিয়ে, কোনো আওয়াজ না করে যেটা আমরা মনোযোগ সহকারে শুনি, দ্যাট ইজ লিসেন। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার্ড নাথিং, কিন্তু উত্তর দিলেন না, তিনি খালি তার তিনটা প্রশ্ন শুনেই গেলেন। তখন কি করলেন দেখো হারমিট, হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, স্প্যাট হচ্ছে স্পিটের পাস্ট টেন্স, থুতু ফেলা। আমরা যে মুখের স্যালিভাগুলো ফেলি সেটার ভার্ব হচ্ছে স্পিট, থুতু ফেলা। তাহলে হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, শুনে একটু অদ্ভুত মনে হচ্ছে যে হাতের মধ্যে, হাতের অন দ্য পাম অফ হিজ হ্যান্ড, হাতের তালুতে তিনি থুতু ফেললেন। কেন ফেললেন? যে এটা যারা এই সমস্ত কাজে সংযুক্ত তারা কি করে জানো, যারা হয়তো হাতে হাতুড়ি ধরে বা কোদাল ধরে বা শাবল ধরে কাজ করতে হয়, টু অ্যাভয়েড ব্লিস্টার অন দ্য পাম, অর্থাৎ হাতের তালুতে সেই ফ্রিকশান, ঘর্ষণে যাতে ফোসা না পড়ে যায়, সেটাকে অ্যাভয়েড করার জন্য, সেই হাতটাকে মসৃণ রাখার জন্য মাঝে মাঝে তারা কিন্তু দে স্প্যাট অন দ্য পাম অফ দেয়ার হ্যান্ডস। এই কাজে যারা লিপ্ত থাকে তারা কিন্তু অনেক সময় এরকম হাতের মধ্যে তারা থুতু ফেলে। এখানে হারমিট তাই করলো। কি করলো? হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। তিনি হাতটাকে একটু মসৃণ করে নিলেন, হাতের মধ্যে একটু স্যালিভা দিয়ে, থুতু দিয়ে, এবং তার খোঁড়া কাঁচটাকে রিকমেন্সড ডিগিং। তাহলে এই রিকমেন্স শব্দটার মধ্যে বোঝা যাচ্ছে যে হোয়াইল লিসনিং টু দ্য জার, দ্য হারমিট স্টপড হিজ ওয়ার্ক। যখন জার তাকে এই প্রশ্নগুলো করছিল তখন কিন্তু একাগ্রচিত্তে মনোযোগ দিয়ে হারমিট সেটা শুনেছিলেন, এবং সেই সময় তিনি তার কাজটা বন্ধ রেখেছিলেন। এবং যেই তার কথা শোনা শেষ, উত্তর না দিয়ে তিনি হাতের মধ্যে একটুখানি থুতু ফেলে নিয়ে আবার খোঁড়া কাজটা শুরু করলেন, রিকমেন্সড, পুনরায় শুরু করলেন।
ইউ আর টায়ার্ড সেড দ্য জার। এখান থেকে আমরা জারের ছোট্ট একটু মানসিক অনুভূতিটা পাচ্ছি যে দেখো, দ্য জার ইজ অলসো কনসার্নড ফর দ্য ফ্রেল অ্যান্ড উইক হারমিট। চোখের সামনে ওই রকম একজন দুর্বল সন্ন্যাসীকে মাটি খুঁড়তে দেখে দ্য জার পিটিড অন হিম, হি হ্যাড কম্প্যাশন অন দ্য হারমিট। তার মনে একটা দয়ার উদ্রেক হলো। তিনি বললেন, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। আ হোয়াইল, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, কিছুক্ষণ, ফর এ লিটল টাইম। তাহলে কি বললেন তিনি? জারকে দেখে তার করুণা হলো, তিনি বললেন, ইউ আর টায়ার্ড, টায়ার্ড আউট অফ ডিগিং দ্য সয়েল। যার দেখছে চোখের সামনে অনেকক্ষণ থেকে হয়তো হারমিট খুঁড়ছে এবং তার প্রত্যেকটা খোঁড়ার সাথে সাথে তার দীর্ঘ শ্বাস প্রশ্বাস চলছে, এটা দেখে তার মনে হলো, তার অনুভূতি জাগলো। হি টুক পিটি অন দ্য হারমিট অ্যান্ড সেড, লেট মি টেক দ্য স্পেড। তিনি এটা অ্যাপ্রোচ করলেন, তিনি তাকে একটা প্রপোজাল দিলেন, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আপনার হয়ে আমি কিছুক্ষণ কাজ করে দিই, অর্থাৎ আই উড লাইক টু ডিগ সয়েল ফর ইউ, আমি আপনার হয়ে একটু মাটি খুঁড়ে দেই। জার বলল, জার বলল, থ্যাঙ্কস সেড দ্য হারমিট। এইরকম একটা প্রস্তাব পেয়ে হারমিট তাকে ধন্যবাদ জানালো। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং কোদালটা জারের হাতে দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে বসে পড়ল। অর্থাৎ জারের প্রস্তাবটা হারমিট কিন্তু গ্রহণ করলো এবং গ্রহণ করে তাকে ধন্যবাদও দিলেন। তাহলে দেখো, হারমিটের মধ্যেও এই কার্সি বোধ, এই যে সৌজন্য বোধ, সেটা কিন্তু পুরোপুরি রয়েছে। কারণ সন্ন্যাসীরা সমাজ থেকে অনেক দূরে থাকলেও, আইসোলেটেড লাইফ লিভ করলেও, তারা সামাজিকতাটাকে কিন্তু জানেন। এবং এটা আমরা দু জায়গাতেই পেলাম যে হোয়াইল সিইং দ্য জার হি গ্রিটেড হিম, প্রথমেই জারকে দেখে তিনি ওয়েলকাম জানিয়েছিলেন, এটা তার একটা সৌজন্যবোধের লক্ষণ। আবার যখন জার তার হয়ে কিছুক্ষণ কাজ করতে চাইল, তখনও কিন্তু হারমিট তাকে থ্যাঙ্কস অর্থাৎ ধন্যবাদ দিল, এটাও একটা সৌজন্যের লক্ষণ। গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, জারের হাতে কোদালটা দিয়ে তিনি বসে পড়লেন। নেক্সট দেখো, তারপরে when he had dug 2 beds, তাহলে এখানে হিটাকে দ্য জার, বিকজ হি টুক দ্য স্পেড ফ্রম দ্য হারমিট অ্যান্ড বিগ্যান টু ডিগ দ্য সয়েল। তাহলে এই প্যারাগ্রাফে আমরা যেটাকে থার্ড পার্সন হি পাচ্ছি, সে রেফার্স টু জার, এটা জারকে উল্লেখ করছে। when he had dug 2 beds, তাহলে এই যখন তার দুটো, এই যে 2 বেড, বেড মিনস এখানে সিড বেড অর্থাৎ গ্রাউন্ড, জমিতে ফসল বোনার জন্য যে সিড বেড অর্থাৎ বিচন ভূমি আমরা বলে থাকি, এরকম দু জায়গায় খোঁড়ার পর 2 বেডস, এখানে সংখ্যাটা মনে রাখবে, এটা এমসিকিউ করার জন্য বা এসএকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে যার কটা সিট বেড খুঁড়েছিলেন, তখন কিন্তু তোমাদের গুলিয়ে যেতে পারে, 1টা 2টো 3টে 4টে, এই সংখ্যাগুলো মনে রাখবে, পড়ার সময় এগুলোকে একটু নোট করে রাখবে। when he had dug 2 beds, অর্থাৎ যার এরকম কন্টিনিউয়াসলি 2টো সিট বেড খুঁড়ল, খোঁড়ার পর দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, যার ভেবেছিল হারমিটের কাজটা যখন সে করবে সেই মুহূর্তে হয়তো হারমিটটাকে উত্তরগুলো বলবে, বাট দ্য জার গট নো রেসপন্স, যার কোনো উত্তর পাচ্ছিল না। সেই জন্য 2টো এরকম জমি খোঁড়ার পর দ্য জার স্টপড, জার থামলো, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, সে তার প্রশ্নটার পুনরাবৃত্তি করলো, প্রশ্নগুলোর, রিপিটেড হিজ কোশ্চেন্স। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, মজার ব্যাপার দেখো, হারমিট কিন্তু প্রশ্নগুলো শুনেই যাচ্ছে উইদাউট গিভিং এনি আনসার, সে কিন্তু কোনো উত্তর করছে না। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, কোনো উত্তর করলো না। দ্য হারমিট রিমেইন সাইলেন্ট, চুপচাপ থেকে গেল। বাট রোজ, এখানে রোজ নাউন নয়, এখানে উঠে দাঁড়ানো ভার্ব, রাইজের পাস্ট টেন্স। তাহলে তিনি এতক্ষণ মাটিতে বসেছিলেন, বাট রোজ, তিনি উঠলেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্ট্রেচড আউট প্রসারিত করা, ফ্রেজাল ভার্ব, তিনি হাতটা আগালেন, হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, অর্থাৎ উইদাউট গিভিং দ্য আনসার অফ দ্য কোশ্চেন্স অফ দ্য জার, দ্য হারমিট স্টুড আপ অ্যান্ড টুক দ্য স্পেড ফ্রম দ্য, ওয়ান্টেড টু টেক দ্য স্পেড ফ্রম দ্য জার। জারের প্রশ্নগুলো আবার শোনার পর কোনো উত্তর না দিয়ে হারমিট উঠে দাঁড়ালো এবং হাত বাড়িয়ে কোদালটা চাইল, অ্যান্ড সেড, এবং বলল,
নাও রেস্ট আ হোয়াইল, এবার তুমি একটু বিশ্রাম করো। নাও রেস্ট আ হোয়াইল, এখানে রেস্ট হচ্ছে টু টেক রিপোজ। এর আগেই আমরা একটা জায়গায় রেস্ট পেয়েছি, সেখানে রেস্ট মানে বলেছি রিমেনিং পার্ট, বাকি অংশ, দ্য রেস্ট। এখানে রেস্ট, রেস্ট আ হোয়াইল ইম্পারেটিভ ফর্মে আছে। এবার তুমি একটু বিশ্রাম করো। অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এখানে একটা ইডিয়ম আছে দেখো, আ বিট, একটুখানি, আ লিটল। লেট মি ওয়ার্ক আ বিট, আমাকে এবার একটু কাজ করতে দাও। তাহলে যে উদ্দেশ্যে যার এলো, যে প্রশ্নগুলো যার হারমিটের সামনে উপস্থাপিত করলো, সেই উত্তরগুলো না পেয়ে যার যখন তার কাজটা করে দিচ্ছিল, হারমিট কোনো উত্তর দিল না, বরং সে এবার প্রস্তাব দিল জারকে, এবার আপনি একটু বিশ্রাম করুন, আমি একটু খেটে নিই। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তখনও তাকে কিন্তু কোদালটা দিল না। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, অর্থাৎ জার তো দিয়ে দিতে পারত, কিন্তু যার কতটা সহানুভূতিশীল আমরা এই বাক্যটার মধ্যে বুঝতে পারছি, যে সে তার প্রশ্নের উত্তর পেল না, কিন্তু না পেয়েও সে কিন্তু হারমিটের কাজটা নিজেই করতে লাগলো। কি বলছে দেখো, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, তিনি খোঁড়া কাজটা চালিয়ে গেলেন। তিনি উত্তর পেলেন না, কিন্তু খোঁড়া কাজটা চালিয়ে গেলেন। 1 hour passed, 1 ঘন্টা পার হয়ে গেল। দ্য জার ওয়াজ ডিগিং দ্য সয়েল। অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা পার হয়ে গেল। তাহলে এখানে 2 ঘন্টার কথা বলা আছে। এখানে একটা প্রশ্ন হতে পারে, যার কতক্ষণ তার মাটিটা খুঁড়ছিলেন। তাহলে আমরা দেখেছি এখানে মোট কতক্ষণ আমরা পাইনি, কিন্তু প্রথম অংশটুকু করার পর যখন দ্বিতীয়বার প্রশ্নটা রিপিট করে, তারপরে 2 ঘন্টার কথা উল্লেখ আছে। টোটাল এই প্রশ্নটা বলা যাবে না যে হাউ লং ডিড দ্য জার ওয়াজ ডিগিং, হাউ লং ওয়াজ দ্য জার ডিগিং দ্য সয়েল, কতক্ষণ খুঁড়ছিল সেটা বলা যাবে না। কিন্তু আফটার আস্কিং দ্য সেকেন্ড টাইম, দ্য জার কন্টিনিউড হিজ ডিগিং ফর 2 hours, কারণ এখানে আমরা দেখছি 1 hour পাস্ট, 1 ঘন্টা পার হয়ে গেল। অ্যান্ড অ্যানাদার মানে দেন অ্যানাদার আওয়ার, আর 1 ঘন্টা পার হলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সিঙ্ক মানে এখানে সেট, অর্থাৎ অস্ত যাওয়া। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, অর্থাৎ সূর্যটা আস্তে আস্তে গাছের আড়ালে চলে যেতে লাগলো। সিঙ্ক মানে ডুবে যাওয়া, এখানে নেমে যাওয়া আর কি, সূর্যটা ঢাকা পড়ে যেতে লাগলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে সূর্যের রশ্মি বাধাপ্রাপ্ত হলো, সূর্যটা ডুবে যেতে লাগলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এইবার যখন এইরকমভাবে সূর্য ডুবতে যাচ্ছে, গাছের আড়ালে সূর্য নেমে যাচ্ছে, সূর্যের আলো কমে আসছে, সেই রকম সময়ে দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, শেষবারের মতো কোদালটা মাটিতে গাঁথলো। স্টাক দ্য স্পেড, এর আগে বুঝেছি আমি, স্টাক হচ্ছে গেঁথে দেওয়া। স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, I come to you, wise man, for an answer to my questions. হে মান্যবর, হে জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে এসেছিলাম ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আমাকে একটা উত্তর আপনি না দেবেন, গিভ মি নান, কোনোটার উত্তরই যদি না দেবেন, টেল মি সো, আমাকে বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আই উইল রিটার্ন হোম, অর্থাৎ এখানে স্ট্রং ডিটারমিনেশন। আপনার কাছে তো আমি একটা প্রত্যাশা নিয়ে এসেছি। আই জাস্ট কেম টু নো দ্য আনসার্স অফ দ্য কোশ্চেন্স, অ্যান্ড ইফ ইউ গিভ মি নান, আপনি যদি আমাকে কোনো উত্তর না দেবেন, আমাকে বলে দিন, তাহলে আমি চলে যাব। আই উইল রিটার্ন হোম, আমি আমার বাসায় ফিরে যাব। দেখো, প্যালেস বলেনি কিন্তু, কারণ দ্য জার ওয়াজ ইন দ্য গাইজ অফ এ কমন পিপল, সে কিন্তু যে রাজা এটা কিন্তু কখনোই হারমিটের সামনে তিনি প্রকাশ করেন, কারণ তিনি তো বলতে পারতেন আই উইল রিটার্ন টু মাই প্যালেস, তাহলে ধরা পড়ে যেতেন। এখন জারকে শনাক্ত করতে পেরেছিল কিনা হারমিট সেটা আমাদের কাছে গোপন, কিন্তু কখনোই দ্য জার ডিড নট ওয়ান্ট টু ডিসক্লোজ হিজ আইডেন্টিটি, যার কিন্তু নিজের পরিচিতি তার সামনে তুলে ধরতে চায়নি। সেজন্য দেখো কত সুন্দরভাবে লেখক ব্যবহার করেছে, আই উইল রিটার্ন হোম, যে কেউ বাড়ি ফিরতে পারে, তাহলে অ্যাজ এ কমন পিপল দ্য জার উইল রিটার্ন হোম।
তাই এখানে প্যালেস না করে তিনি হোম ব্যবহার করলেন। তাহলে কি হলো শেষটুকু, যে শেষবারের মতো তিনি তার কোদালটা মাটিতে গেঁথে তিনি বললেন, মান্যবর, আমি তো এসেছিলাম আমার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য, আপনি যদি আমাকে একটা উত্তর না দেবেন, বলে দিন, তাহলে আমি ফিরে যাই বাসায়। হিয়ার কামস সামওয়ান রানিং। ঠিক এইরকম একটা পরিস্থিতি, শেষবারের মতো যার তার কোদাল চালিয়েছে, তার প্রশ্নটা জানতে চেয়েছে উত্তরগুলো, এবং তার যে মনোবাসনা যে উত্তর না পেলে তিনি ফিরে যাবেন, ঠিক সেই মুহূর্তে হিয়ার কামস সামওয়ান রানিং, অর্থাৎ সামওয়ান কামস রানিং। হিয়ার কামস সামওয়ান রানিং, এটাকে একটু সাজিয়ে নাও তোমরা, একটু ওলটপালট আছে শব্দটা। হিয়ার সামওয়ান কামস রানিং, কেউ যেন ছুটতে ছুটতে আসছিল। সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ, শব্দটা খেয়াল করো। লেট আস সি, চলো আমরা দেখি। লেট আস সি হু ইট ইজ, হু ইট ইজ, ইট শব্দটা খেয়াল করো। এখানে কিন্তু লেখক হি লিখতে পারতেন, হু ইজ হি, সে কে, হু ইজ, কিন্তু এখানে ইট ব্যবহার হলো। ইটটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো ইতর শ্রেণীর প্রাণীকে বোঝাই। তাহলে এখানে কি হারমিট বুঝতে পেরেছিলেন যে কোনো জন্তু জানোয়ার আসছে? না, হারমিট বুঝতে পেরেছিলেন যে কোনো ইতর কোনো কিছু একটা আসছে? তাহলে ইট ব্যবহার করলো হারমিট, অর্থাৎ তিনিও নিশ্চিত ছিলেন না যে এটা কোনো মানুষ না জন্তু, কিছু একটা ছুটে আসছে। সামওয়ান কাম রানিং। নেক্সট প্যারাগ্রাফ। The jar turned round and saw a bearded man come running out of the wood. যখনই জারকে বলেছে দেখুন তো, মনে হচ্ছে কিছু একটা আসছে, ঠিক সেই মুহূর্তে দ্য জার টার্ন রাউন্ড। টার্ন রাউন্ড মানে পিছনে ফেরা, যার মুখ ঘুরালো, যার পিছনে ফিরল। অ্যান্ড শ আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। কি দেখলো? যে একজন দাড়িওয়ালা লোক, বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ড মানে দাড়ি। অ্যান্ড শ আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, সে ছুটে আসছে জঙ্গলের ভিতর থেকে। আউট অফ দ্য উড, ফ্রম দ্য উড, জঙ্গল থেকে সে দৌড়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড, এই হেল্ড মানে কট টাইটলি, শক্ত করে জড়িয়েছিল। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, দু হাত দিয়ে চেপেছিল। প্রেসড, শক্ত করে, চাপ দিয়ে। এগেনস্ট হিজ স্টোমাক, স্টোমাক মানে আমরা জানি পাকস্থলী, কিন্তু এখানে আমরা বলবো বেলি, অর্থাৎ পেটটা, অর্থাৎ দু হাত দিয়ে যার তার পেটটা চেপেছিল, শক্ত করে চেপেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম, আর সেইখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম, তাহলে সামথিং রং হ্যাপেন টু দ্যাট ম্যান, কিছু একটা ভুল ঘটেছে যার জন্য তার ওই পেট থেকে রক্তপাত হচ্ছে। ব্লাড ওয়াজ ফ্লোয়িং, ব্লাড ওয়াজ ওজিং আউট, প্রফিউজলি ব্লিডিং, দ্য ম্যান ওয়াজ প্রফিউজলি ব্লিডিং, তার যথেষ্ট রক্তপাত হচ্ছিল। কোথা থেকে দেখো? ফ্রম, আন্ডার দেম, এখানে দুটো দেখো, একটা ফ্রম আবার একটা আন্ডার, শূন্যস্থানের জন্য খুব জরুরি, মনে থাকে না। এখন এটা সাধারণভাবে হবে ফ্রম দেম মনে হতে পারে, আন্ডার দেম মনে হতে পারে, কিন্তু দুটো প্রিপোজিশন এখানে আছে, ফ্রম, আন্ডার দেম। তাহলে রক্তপাত হচ্ছিল তার কাটা অংশ থেকে, তার যে হাত দিয়ে চেপে রাখা ছিল পেটের অংশটা, তার নিচ থেকে। হোয়েন হি রিচ দ্য জার, এবার সেই বিয়ার্ডেড ম্যান, দ্য প্রফিউজলি ব্লিডিং, যে ব্যক্তি রক্তপাত হচ্ছিল, হোয়েন হি রিচড দ্য জার হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিবলি। জারের কাছে পৌঁছে, হোয়েন হি রিচড দ্য জার, এই রিচ দ্য জার মানে জারের কাছে পৌঁছালো, কি হলো? হি ফেল ফেন্টিং, সে পড়ে গেল। ফেল আনকনসাসলি, অচেতন হয়ে গেল, অর্থাৎ মূর্ছা গেল। ফেন্টিং, লুজিং কনসাসনেস, অর্থাৎ অনুভূতিটা হারিয়ে ফেলা, অজ্ঞানের মতো হয়ে যাওয়া, মূর্ছা যাওয়া। হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গেল অজ্ঞান হয়ে। মোর্নিং ফিবলি, আর মোর্নিং মানে এখানে ওয়েলিং, কাঁদছিল, গোঙাচ্ছিল। গ্রোনিং ফিবলি, একটা কাতর আর্তনাদের মতো চাপা আওয়াজ, যেটাকে আমরা মোর্নিং বলি। ফিবলি, দুর্বলভাবে, অর্থাৎ জোরে চিৎকার করে আওয়াজ করতে পারছিল না, অর্থাৎ হি ওয়াজ সিভিয়ারলি উন্ডেড। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেসেন্ড দ্য ম্যানস ক্লোদিং। কি হলো দেখো? তৎক্ষণাৎ জার এবং হারমিট, এরা দুজনে মিলে আনফেসেন্ড, আনফেসেন্ড মানে আনটাইড, খুলে দিল।
আনফেশেন্ড, কি খুললো? দ্য ম্যানস ক্লোদিং, ও তো পোশাক পরে আছে, পোশাকের নিচে পেটটা কাটা, পোশাকটা না খুললে তো বোঝা যাবে না, তাই তারা কি করলো? জার অ্যান্ড দ্য হারমিট দুজনে মিলে আনফেশেন্ড, আনটাইড দ্য ম্যানস ক্লোদিং, তার পোশাকটাকে খুললো। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, পোশাকটা খোলা মাত্র দেখা গেল তার পেটে একটা মস্ত বড় ক্ষত, একটা কাটা দাগ, কাটা দাগ নয়, একটা কাটার চিহ্ন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, উন্ড মানে ক্ষত, ইনজুরি, ইন স্টোমাক, তার সেই পেটে একটা মস্ত বড় বৃহৎ আকারের একটা ক্ষত তারা দেখতে পেল। দ্য জার ওয়াশড ইট, তাহলে সেখান থেকে রক্ত পড়ছে, কতটা কাটা কতটা ক্ষত এটা দেখার জন্য প্রথমে জার সেটা মুছলো, ওয়াশড ইট, সেটাকে পরিষ্কার করলো, অ্যাজ বেস্ট হি কুড, যতটা পরিষ্কার করা সম্ভব, কারণ সেখানে তো সেই বিয়ার্ডেড ম্যানের যন্ত্রণা হচ্ছে, সে গোঙাচ্ছে, তো যতটা ভালোভাবে সম্ভব, যতটা সম্ভব জার সেটাকে পরিষ্কার করলো। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, অ্যান্ড ব্যান্ডেজড ইট, এই ব্যান্ডেজড এখানে হচ্ছে কভার্ড উইথ মেডিকেটেড ক্লথ, যেটাকে আমরা গজ বলি। তো এখানে তো আর জার বা হারমিট কারো কাছেই সেই গজ ছিল না, তাহলে কি দিয়ে বাঁধলো দেখো, তাহলে ব্যান্ডেজ মানে এখানে কভার্ড, সেটাকে ঢাকলো, সেটাকে বাঁধলো উইথ হিজ হ্যান্ডকারচিপ। হোয়াট ইজ হ্যান্ডকারচিপ? একটা স্কোয়ার পিস অফ ক্লথ, ইউজুয়ালি ইউজ টু উইপ সোয়েট, ঘাম মুছার জন্য যে চারকোনা কাপড় আমরা ব্যবহার করি, সেই টুকরোটাকে আমরা হ্যান্ডকারচিপ বলি, এটাকে চারকোনা দেখায় স্কোয়ার ক্লথ। অ্যান্ড উইথ আ টাওয়েল, টাওয়েলটা কি? ওই গা মোছার গামছা, টাওয়েল। হ্যাঁ, এটাও একটা, এটাকে স্কোয়ার বলা যাবে না, এটা একটা রেক্ট্যাঙ্গেল, আয়তকার একটা পিস অফ ক্লথ, যেটা ইউজুয়ালি ইউজ টু উইপ দ্য ওয়াটার অফ দ্য বডি, স্নান টান করার পর যেটা দিয়ে আমরা গা মুছি সেটা। তাহলে দুটো জিনিস সেখানে জার পেলেন, একটা হচ্ছে তার নিজের রুমাল হ্যান্ডকারচিপ, আর ওই হারমিটের তোয়ালে, টাওয়েল অফ দ্য হারমিট, এই দুটো দিয়ে তার ব্যান্ডেজটাকে তিনি ভালো করে বাঁধলেন, কাটা অংশটা বাঁধলেন, ব্যান্ডেজ করলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, বাঁধলে কি হবে? অতটা শক্ত করে তো বাঁধতে পারছে না, কিন্তু রক্ত সেখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ দ্য উন্ড ওয়াজ টু ডিপ, ক্ষতটা এত গভীর ছিল যে সেখানে গামছা দিয়ে রুমাল দিয়ে বেঁধে দিয়েও ব্লাড ওয়াজ উজিং আউট, প্রফিউজলি ব্লিডিং, ভীষণভাবে রক্তপাত হচ্ছিল। তাই বলছে দেখো, দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, রক্তপাত কিন্তু বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, সেই জন্য জার কী করছিলেন, যখনই ওই কাপড়টা, গামছাটা আর তোয়ালাটা রক্তে ভিজে যাচ্ছে, আবার সেটাকে খুলছেন, আবার রক্তটাকে চেপে নিচ্ছেন, দিয়ে আবার সেটাকে বাঁধছেন, এগেন অ্যান্ড এগেন, বারংবার। রিমুভ দ্য ব্যান্ডেজ, তার ব্যান্ডেজটাকে তিনি খুলছেন। কোন ব্যান্ডেজ? সোকড উইথ ওয়ার্ম ব্লাড, তাহলে এখানে একটা শব্দ ব্যবহার হয়েছে দেখো, ওয়ার্ম ব্লাড, তাহলে ব্লাড ইজ ন্যাচারালি ওয়ার্ম, আমাদের শরীরের মধ্যে যে রক্তটা প্রভাবিত হচ্ছে তার একটা উষ্ণতা আছে, সেই উষ্ণ রক্তে যখন সেই কাপড়টা, গামছাটা, তোয়ালেটা আর তোমার রুমালটা ভিজে যাচ্ছে, যার সেটাকে বারবার খুলছে, আবার রক্তটাকে চেপে বাদ দিয়ে আবার শুকনো কাপড়টাকে বাঁধার চেষ্টা করছে, এগেন অ্যান্ড এগেন। আবার বলছি দেখো, দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, তাহলে উষ্ণ রক্তে, সোকড মানে এখানে ওয়েট, উষ্ণ রক্তে যে তোয়ালাটা ভিজে যাচ্ছে সেটাকে তিনি খুলে নিচ্ছেন। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, আবার সেটাকে মুছছেন, আবার সেটাকে পুনরায় ক্ষতস্থানে বেঁধে দিচ্ছে। নিশ্চয়ই বোঝা গেছে প্যারাগ্রাফটা। নেক্সট প্যারাগ্রাফ, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, তাহলে এইভাবে রক্ত মুছতে মুছতে একটা সময়ে এসে রক্তপাতটা থেমে গেল, রক্তপাতটা বন্ধ হলো। এই যে ব্লাড সিজড ফ্লোয়িং, সিজড মানে স্টপড। তাহলে হোয়েন অ্যাট লাস্ট ইডিয়াম, অবশেষে, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং দ্য ম্যান রিভাইভড, রক্তপাত থেমে গেলে দ্য ম্যান রিভাইভড, অর্থাৎ রিগেইন হিজ সেন্স। এই যে লোকটা অজ্ঞান হয়ে গিয়েছিল, সে বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটা, সে তার জ্ঞান ফিরে পেল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক,
এবং জ্ঞান ফিরে পেয়েই সে এতটাই তৃষ্ণার্ত বোধ করেছিল যে কিছু একটা পানীয় সে চেয়েছিল, সামথিং টু ড্রিঙ্ক, কোনো একটা পানীয়। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, সঙ্গে সঙ্গে জার টাটকা জল, ফ্রেশ ওয়াটার এনে দিল অ্যান্ড গেভ ইট টু হিম। তাহলে যে পানীয়টা চেয়েছিল সে বিয়ার্ডেড ম্যান কাতর কণ্ঠে সেটা শুনে জার ছুটে গিয়ে একটু টাটকা জল তাকে এনে দিল। মিন হোয়াইল, বাই দিস টাইম, এই সময়ের মধ্যে, মিন হোয়াইল দ্য সান হ্যাড সেট, তাহলে সূর্য তো অনেকক্ষণ আগে থেকে অস্ত যাচ্ছিল, তাহলে এবার একেবারে সূর্যটা ডুবে গেল। দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেল। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং খুব স্বাভাবিকভাবেই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইট মিনস দ্য ওয়েদার হ্যাড বিকাম কুল, আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। শো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, তাহলে এই ঠান্ডা আবহাওয়ায় অন্ধকারে তো আর এই আহত বিয়ার্ডেড ম্যানটাকে আর বাইরে ফেলে রাখা যায় না, তাই কি করলো দেখো, শো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, যার একা তার পক্ষে সম্ভব নয়, সে সেই দুর্বল হারমিটের সাহায্য নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট, কোনো রকমে সেই আহত লোকটাকে কুটিরের ভিতরে নিয়ে এলো। ক্যারিড দ্য উন্ডেড ম্যান, টুক দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট, অর্থাৎ হার্ট অফ দ্য হারমিট, সেই সন্ন্যাসীর কুটিরের ভিতরে নিয়ে গেল। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এই লেড মানে এখানে পুট ডাউন, লেড অর্থাৎ শুইয়ে দিল, পুট ডাউন অন দ্য বেড, তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা বিছানায় শুইয়ে দিল। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, তাহলে নিশ্চয়ই একটু আরাম পেয়েছিল, যন্ত্রণা থেকে হোক, রক্তপাত বন্ধ হয়ে গেছে, তার তৃষ্ণা মিটেছে, এই সব কিছু নিয়ে এবং একটু বিছানা পেয়ে lying on the bed the man closed his eyes. A closed his eyes means the man fell asleep. একটু আরাম বোধ করে লোকটা কিন্তু ঘুমিয়ে পড়ল। and was quiet, শান্ত হয়ে গেল। তার গনিং, তার যে মর্নিং মানে যে কাতর আর্তনাদ সেটাও থেমে গেছে। হ্যাঁ, সে was quiet, সে অর্থাৎ ঘুমিয়ে পড়ল। but the jar was so tired with his work and with the work he had done, এখানে একটা যেটা বোঝার আছে সেটা দেখো, দ্য জার ওয়াজ সো টায়ার্ড, দ্য জার শুড বি টায়ার্ড, তাকে তো ক্লান্ত হতেই হবে, বিকজ দ্য জার ওয়াজ নট হ্যাবিচুয়েটেড টু ডু সাচ স্ট্রেনাস জব। এর আগে তো জার নিশ্চয়ই, সেই রাজা এত পরিশ্রমের কাজ করেনি। কি পরিশ্রম? সে ঘোড়া থেকে নেমে হেঁটে এসেছে কুটিরে, তাহলে একটা দীর্ঘ পথ তাকে হাঁটতে হয়েছে, যেটা জার করে না। দ্বিতীয়ত, সেই ফ্রেল অ্যান্ড উইক হারমিটকে দেখে তার কোদালটা নিয়ে সে অনেকক্ষণ ধরে মাটি কুপিয়ে গেছে, এটাও একটা পরিশ্রমের কাজ, এটাও জার করে না। তাহলে এই দুটো কম্বাইন্ড হয়ে গেছে যখন হি বিকেম সো টায়ার্ড। কেন টায়ার্ড? উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক, দুটো শব্দ আছে দেখো, অনেকক্ষণ হেঁটে এসেছে উইথ হিজ ওয়ার্ক, অ্যান্ড দেন উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, আর যে কাজটা সে করেছে। তাহলে ও কী কাজ করেছে? প্রথমত হারমিটের জন্য মাটি খুঁড়েছে, আর দ্বিতীয়ত বিয়ার্ডেড ম্যানটার সেবা করেছে, নার্স দ্য বিয়ার্ডেড ম্যান। এই কাজগুলো করে সে এতটাই ক্লান্ত হয়ে গেছে, হি হ্যাড ডান দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড। ক্রাউচড ডাউন শব্দটা খেয়াল করে, ক্রাউচড ডাউন, সিট ডাউন অন হাঞ্চেস, অর্থাৎ কোমরের উপরে ভর করে বসে পড়া আর সামনের দিকে একটু ঝুঁকে যাওয়া, তাকে আমরা বলি ক্রাউচড। হ্যাঁ, স্যাট অন হাঞ্চেস। তাহলে দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে চৌকাঠ, অর্থাৎ এখানে ডোর সিল। এখন তো সাধারণত চৌকাঠগুলো আমরা দেখতে পাই না, এখন দরজাগুলো সব 3 কাঠেরই হয়, ফ্রেমগুলো, মেঝেরটা থাকে না। তো এই মেঝের 4 নম্বর কাঠটাকে থ্রেশহোল্ড বলে। তাহলে এখানে ডোর সিল অর্থাৎ দরজার যে কাঠটা, তার উপরেই বসে পড়লো। কী হলো দেখো, ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, আর সেও ঘুমিয়ে পড়লো। অলসো ফেল অ্যাসলিপ, তাহলে যার আউট অফ টায়ার্ডনেস অফ ডিগিং দ্য সয়েল, নার্সিং দ্য উন্ডেড ম্যান অ্যান্ড ওয়াকিং এ লং ডিস্ট্যান্স, হি ফেল অ্যাসলিপ, সেও ঘুমিয়ে পড়ল। কীরকম ঘুম দেখো, সো সাউন্ডলি, এত গভীরভাবে, অর্থাৎ দ্য জার ওয়াজ ইন স্লাম্বার, স্লাম্বার মানে গভীর ঘুম, স্লাম্বার ডিপ স্লিপ। তাহলে সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। শর্ট সামার নাইট, সামারটা খেয়াল করো, অর্থাৎ এই গোটা গল্পে একটা জায়গাতে আমরা সিজনটাকে পেয়েছি। এটা একটা এমসিকিউ কোশ্চেনের উত্তর, এটা একটা এসএকিউ কোশ্চেনের উত্তর,
যে এখানে কোন সিজনে এই ঘটনাটা ঘটেছে। তাহলে ইট ওয়াজ সামার। এবং সামারের রাতগুলো যে শর্ট হয় এটাও আমরা জানি, যে গ্রীষ্মকালে দিনটা বড় রাতটা ছোট, শীতকালে রাত বড় দিন ছোট। তাহলে এখানে শর্ট সামার নাইট, তাহলে সেই ছোট্ট অল্প পরিসরের যে গ্রীষ্মকালের রাত, সেই রাতটা গোটাটাই কিন্তু জার এক ঘুমে কাটিয়ে দিলেন। আবার বলছি বাক্যটা, সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার। অল থ্রু মানে পুরোটাই, গোটাটাই সেই অল্প পরিসরের গ্রীষ্মকালের রাত তিনি ঘুমিয়ে পড়লেন চৌকাঠের উপরে। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, এবার সকালে তার যখন ঘুম ভাঙল, অ্যাওক ইন দ্য মর্নিং, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার। ইট ওয়াজ লং বিফোর, এই লং বিফোর শব্দটা খেয়াল করো। লং বিফোর ইজ অ্যান ইডিয়ম, এর মানেটা কিন্তু শীঘ্রই, ভেরি কুইকলি। ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ। তাহলে খুব তাড়াতাড়ি যার এটা বুঝতে পারলেন যে তিনি কোথায়। হি টুক নো টাইম। লং বিফোর মানে কুইকলি, ভেরি সুন। তাহলে এটা একটা ইডিয়ম, মনে রেখো, লং বিফোর। ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ। তাহলে তো আর খুব একটা সময় লাগলো না এটা বুঝতে যে তিনি কোথায়। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড। অর্থাৎ ঘুম থেকে উঠেই যার বুঝতে পারলেন যে হোয়ার হি ওয়াজ অ্যান্ড হু ওয়াজ দ্য পার্সন লাইং অন দ্য বেড। ওই যে দাড়িওয়ালা লোকটা, স্ট্রেঞ্জ মানে এখানে আননোন, কোয়ার, আননোন ম্যান। তাহলে হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ দ্য শাইনিং আইজ। What was the man doing lying on the bed? He was gazing intently. Gazing মানে লুকিং ফিক্সডলি, এক দৃষ্টে তাকিয়েছিল, সে তাকিয়ে দেখছিল। কিনলি মানে ইন্টেন্টলি মানে কিনলি, গভীরভাবে, অর্থাৎ তার দৃষ্টির মধ্যে একটা তীব্র গভীরতা রয়েছে। অ্যাট হিম উইথ শাইনিং আইজ, অর্থাৎ গ্লোয়িং আইজ, তার চোখ তখন জ্বলজ্বল করছে। হয় যন্ত্রণায় হতে পারে অথবা কৃতজ্ঞতায় হতে পারে। তাহলে এই দুটো মিলে the bearded man who was lying on the hermit's bed was looking fixedly to the jar with his shining or glowing eyes. That's all for today. I will continue the next class on 3 questions the next day. বাড়িতে প্রস্তুতি নাও, সময় নষ্ট করো না, কারণ তোমাদের পরীক্ষাটা হয়তো সঠিক সময়ে আবার হবে, এই আশা রেখেই কিন্তু তোমরা বাড়িতে আমাদের এই সামান্য প্রচেষ্টার ফলটুকু গ্রহণ করার চেষ্টা করো। ধন্যবাদ।